আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। আমরা এখন ফেসবুক লাইভে আছি। আমার সাথে আছে ইফতেখার আহমেদ ভাই। উনি এখন জাপানে পিএইচডি না, মাস্টার্স করছেন, প্রায় শেষের দিকে। তার সাথে আমরা আলোচনা করব এখন মাস্টার্স জাপানের হাই স্টাডি নিয়ে, হায়ার স্টাডি, ওভারঅল একটা হায়ার স্টাডি, এবং সে কিভাবে আসছে, এবং তার ফেসিলিটিস গুলো কি কি জাপানে, তার স্টাডির ক্ষেত্রে, এবং তার স্টাডি শেষ হওয়ার পরে তার যে জব ক্ষেত্র, সেখানে তার ফেসিলিটি গুলো কি কি থাকবে, এইগুলো নিয়ে আমরা নর্মালি কথা বলবো আজকে। কেমন আছেন ইফতেখার ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি কেমন আছেন? এটা আসলে আপনি কত সালে যেন আসছেন, কোন সেমিস্টারে, কত সালে জাপানে? আমি ভাই 2022-এর অক্টোবর সেশনে আসছি জাপানে। কেমন লাগতেছে জাপান? জাপান তো ভাই ভালো, ওভারঅল ভালো সবকিছুতেই। আপনি আগে থেকে প্রোগ্রাম ছিল জাপানে আসবেন, প্ল্যান ছিল? আহ ব- ভাই, প্ল্যান ছিল বলতে তেমন প্ল্যান ছিল না। আমি অনেক কান্ট্রিতে ট্রাই করতেছিলাম, চিন্তা করতেছিলাম কই কই ট্রাই করব। পরে বর্তমানে তো ইউরোপ, তারপরে হইতেছে আমেরিকা, এগুলা তো যাওয়াটা একটু কঠিন। তারপর ভিসা প্রসেসিং অনেক লেন্দি প্রসেস, তারপরে ফিনান্সিয়াল অনেক স্টেবল থাকা লাগে। সো সব জায়গায় আমি ট্রাই করতেছিলাম, জাপানেও ট্রাই করছি। জাপানে ফার্স্ট ট্রাইতেই জাপানে হয়ে গেছে। সো জাপানে চলে আসছে। মানে খুব সহজে জাপানে চলে আসতে পারছেন? মোটামুটি সহজেই। অন্যান্য দেশের তুলনায় জাপান কি আপনার কাছে ভালো মনে হয়েছে কেন? এক, জাপানের কালচার অনেক রিচ। তারপরে হইতেছে এখানে মানুষ, তো আমি শুনছি বাংলাদেশে থাকতে জাপানের মানুষ অনেক ভালো, পোলাইট, অনেক সুন্দর দেখতে ছবির মতো। তো আসলাম, আসার পরেও সেম, কোনো কিছু চেঞ্জে নাই, যেরকম শুনছিলাম ওই রকমই জাপান। ছবির ছবির মতো সুন্দর দেশ? হ্যাঁ, ছবির থেকে আরো বেশি সুন্দর লাগে আমার কাছে। জাপানে ভাই অনেক ভালো লাগে। জাপানে হইতেছে যে আমি তো, আমরা তো এমনিতে খালি শুনছি যে আমাদের পাঁচটা ছয়টা সিজন, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু হুম। তো কখনোই দেখি নাই তেমন ওই শীত আর মানে গ্রীষ্ম আর মানে বর্ষা আর শীত, এই তিনটাই ফিল করতে পারছি। কিন্তু জাপানে আসার পরে প্রত্যেকটা সিজন আলাদা আলাদা, আলাদা আলাদা টাইপের। এটা একদম পারফেক্টলি ফিল করা যায় জাপানে। বাংলাদেশের তুলনা করলে বাংলাদেশে তো শীত খুব একটা নাই। হ্যাঁ। সামার, পুরোটাই সামার। ওভারঅল যদি তুলনা করে জাপানের সাথে, পুরোটা সামার। জাপানের প্রত্যেকটা মানে সিজন খুব ফিল করা যায়। শীতকালে তো হ্যাঁ। প্রচন্ড হ্যাঁ। শীত, হ্যাঁ। গরমকালে প্রচন্ড গরম, যদিও আর গরমটা একটু কম হইতেছে, থাকে বাংলাদেশের তুলনায়। হুম, কিন্তু ওই তারপরে যে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা ভাই, এক একটা কালচার আছে এক একটা সিজনের। যেমন কয়েকদিন আগে আমরা সাকুরা পার করছি ভাই। পুরা হ্যাঁ, হ্যাঁ, এলাকা, পুরা এলাকায় অন্যরকম একটা ভাইব, সাদা সাদা, মানে পিঙ্ক ফুলে রাস্তা সবকিছু পরা, অন্যরকম। ওই কয়েকদিন পরে ভাই আবার অক্টোবরের দিক দিয়ে আমরা দেখবো অটাম ভাই। জাপানের একটা কি, আমি আমি যা ফিল করছি যে হুম। প্রত্যেকটা সিজনে মানে বিভিন্ন টাইপের ফুল দিয়ে রাস্তাঘাট ভরা, প্রত্যেকটা এখন মানে সিজন। এখন কিন্তু ভাই মানে আপনি সেন্দাই জানি না আপনার এলাকা, আমাদের এখানে কিন্তু এখন রাস্তার পাশে আহ, অনেক ফুল গাছ। রাস্তার পাশের ফুল গাছগুলাতে ফুল একদম ভরে আছে এখন, হ্যাঁ, রিসেন্ট অবস্থা। এখন তো মানে উইন্টার পর্যন্ত, উইন্টার গুলাতেও, হুম। উইন্টারেও প্রচুর ফুল থাকে। আমি হুম। এটা কল্পনা করে পাই না, পুরা বরফ পরে রয়েছে, তার মাঝে ফুল ফুটে রয়েছে, গাছের কোনো সমস্যা নাই। আহ, প্রত্যেকটা মানে রিজনে এরকম গাছ আছে কিছু, হুম। যেগুলো উইন্টারেও মানে বরফের মধ্যে, এগুলো কোনো সমস্যা হয় না। মানে ফুল ফুল হুম। থাকবে 12 মাসের মধ্যে, কোনো এক মাস বাদ থাকে না যে কোনো মাসে ওই মাসে ফুল থাকে না, ফুল ফুটে না জাপানের মধ্যে। তো এটা অনেক ভালো। উইন্টারটা বাদ দিলে ওভারঅল পুরোটা একদম ছবির মতো সুন্দর, আমার কাছে তাই মনে হয়। হ্যাঁ, উইন্টারও সুন্দর ভাই, বের না, হইতে একটু উইন্টারটা প্রবলেম। সুন্দর, বাট আমরা তো ওই এতটা ঠান্ডার মধ্যে বড় হই নাই, তো মাঝে মাঝে আমাদের সমস্যা হয়। আর দেখতে সুন্দর, বরফ পড়তেছে। কিন্তু ভাই যেমন সুন্দর ভাই তেমন কষ্ট ভাই। স্নোটা একটা অনেক ঝামেলার জিনিস ভাই। হ্যাঁ, স্নোটা একটু ঝামেলার, যারা বাইরে কাজ করতে হয় তাদের হুম। জন্য ঝামেলা। আমার ঘোরাঘুরিটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ এতটা ঠান্ডার মধ্যে বেশি থাকা যায় না বাইরে। হুম। তারপরে হইতেছে ভাই যারা সাইকেল ইউজ করে অথবা হইতেছে মানে গাড়ি ইউজ করে তাদের জন্য, যারা মানে স্পেশালি ভাই যারা সাইকেল ইউজ করে তাদের জন্য অনেক কষ্ট স্নোতে।
হ্যাঁ, একটু কষ্ট হয়। আপনি স্লিপ করছেন কোনোদিন? বা আমাদের এখানে ভাই স্নো তেমন পড়ে না, ও আচ্ছা খুব আচ্ছা। অল্প, কয়েকদিন। হ্যাঁ, আমি তো এখন আমার সাইকেল চালানো হয় না এখন, প্রায় হুম 2 বছর যাবত। 2 বছর না, 1.5 বছর যাবত সাইকেল চালানো খুব একটা হয় না আরে। তো এই হুম উইন্টার আমার সাইকেল চালানো হয় নাই। তো এর আগে 2 বছরে আমি প্রতি বছর 2-3 বার করে স্লিপ করছি, কিছু করার নাই। না, এটা স্বাভাবিক ভাই। আমার একটা সিন মনে আছে, একটা ছোট্ট একটা রাস্তার মোড় পার হইতে গিয়া, মানে হুম রাস্তা পুরা বরফ। আমার তো হুম তারপর ওয়ার্ক টাইম টু টাইম যাইতে হইবে, আমার আছে 5 মিনিট, হুম যাইতেছে অনেক কষ্ট কইরা। তারপরে যে রাস্তা পার হইতেছি, আর একটা একটু বৃদ্ধ বৃদ্ধ বলতে 50 থেকে 55 বছর বয়সের ওই লোকটা, হুম সেও খুব কষ্ট করে যাইতেছে। দুইজন, হুম। আমি ব্রেক করছি, ইউ ব্রেক করছে, ব্রেক করে দুইজনে শেষ। দুইজন মানে উঠে পড়ছি। কিন্তু ভাই সবচেয়ে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর, মানে সবচেয়ে মানে ভয়ঙ্কর সাইকেল চালাই হইতাছে ভাই স্কুলের মেয়েরা ভাই। প্রচুর স্পিডে সাইকেল চালায় ভাই ওরা, স্কুলে যায় না মেয়েরা। ও আচ্ছা আচ্ছা। না, অনেকেই অনেক স্পিডে চালায়। তারা তো হ্যাঁ। একদম ছোট থেকে সাইকেল চালাতে হয়তো তাদের। হুম আমাদের কাছে একটু আশ্চর্য মনে হইলো, এটা নরমাল তাদের জন্য। হুম হুম। যাই হোক, আপনার স্টাডির কি অবস্থা? হ্যাঁ ভাই, আমার তো এখন ফাইনাল সেমিস্টার চলতেছে ভাই। এই সেপ্টেম্বরে আর কি গ্রাজুয়েশন ভাই। সেপ্টেম্বরে আপনার কমপ্লিট? হ্যাঁ, ও আচ্ছা, এখন আপনি ভাই থিসিস এর কাজ চলতেছে আর কি, থিসিস ও আচ্ছা শুরু আচ্ছা, করছে আর কি। থিসিস শুরু করছেন। তো আপনার 4 সেমিস্টার দিলে শেষ, হ্যাঁ ভাই। দেখতে শেষ হয়ে যেতেছে। হ্যাঁ ভাই, লাস্ট সেমিস্টারেরও 2 মাস শেষ, আরো কেমন দেখতে দেখতে কেমন টাইম চলে লাগতেছে যাবে। পড়ালেখা? ব্যাচেলর তুলনায় মাস্টারটা এত হার্ড না, মাস্টার্সটা একটু ইজি মনে হয়েছে আমার কাছে। আর জাপানের তো বেশিরভাগ ভাই একাডেমিক সাবজেক্ট থেকে হইতেছে ল্যাবের প্রেশারটা বেশি, হ্যাঁ হ্যাঁ। ল্যাবে কাজ বেশি। সো এভারেজে ভাই মোটামুটি ভাই গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ভাই কোনো রিল্যাক্স নাই, এমনি। মানে অনার্সের তুলনায় মাস্টার্স একটু ইজি মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ। যাক, তাহলে তো ভালো। অনেকে তো, অনেকে আমার জানা মতো অনেকেই আরে মাস্টার্স হার্ড করতে হয়, না মানে না না, বিশেষ করে অনার্স থেকে। থিসিস করতে হয়, তার জন্য অনেকে মাস্টার্স করতে চায় না। আর থিসিস তো ভাই এটা মানে 2 মাস 3 মাস টাইম দিয়ে থিসিসটা একটু আগে থেকে লেখা শুরু করলে হয়ে যায় ভাই। আর ব্যাচেলারের তুলনায় ভাই মাস্টার্সটা ইজি, তুলনামূলক ইজি আর কি, আমার কাছে মনে হয়। ও, কারণ যাই হোক। মাস্টার্সের সাবজেক্ট কম, প্রেশার কম। আপনার পার সেমিস্টারে কয় ক্রেডিট করে দিতে হয়? আমাদের ভাই টোটাল হইতেছে ভাই 30 ক্রেডিট, তার মাঝখানে হয়তো 8 ক্রেডিট হইতেছে ল্যাবের, আর 22 ক্রেডিট হইতেছে ভাই একাডেমিক। আর যদিও ভাই আমি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলাই ভাই আমি 22 ক্রেডিট কমপ্লিট করে ফেলছি, সেকেন্ড ইয়ার শুধু ল্যাবের জন্যই রাখছি আর কি। ও, তাহলে তো ভালো, আপনি বুদ্ধিমানের কাজ করছেন আপনি। পড়ার জামানা উম, প্রথমে শেষ। হ্যাঁ, মানে প্রথমে আসার পরে তো ল্যাবে ফার্স্ট ইয়ারে এত চাপ থাকে না, অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ইয়ারে ল্যাবের প্রেশারটা কম থাকে, সেকেন্ড ইয়ারে আর কি ল্যাবের প্রেশারটা বেশি শুরু হয় আর কি। এই জন্য মানে আমি আসার পরে আমার ইউনিভার্সিটি সিনিয়র বড় ভাইরার সাথে কথা বলছি, ভাইরা বললো যে ফার্স্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মানে ক্রেডিট কমপ্লিট করে ফেলছে, একাডেমিক ক্রেডিট যাতে কমপ্লিট হয়ে যায়। আর বাকি 8 ক্রেডিট ওটা সেকেন্ড ইয়ারের জন্য রাইখে দিতে, ওটা তো ল্যাবের প্রফেসরের হাতে। ও আচ্ছা আচ্ছা। আহ, আপনি বাংলাদেশে অনার্স কমপ্লিট করে আসছিলেন? হ্যাঁ ভাই, আমি এখানে মাস্টার করতে আসছি। হ্যাঁ, আপনি কোন সাবজেক্ট মাস্টার করতেছেন? আমি ভাই ইনফরমেটিক্স। ইনফরমেটিক্স। আচ্ছা, ওভারঅল বাংলাদেশের সাথে যদি তুলনা করি, এই বাংলাদেশের স্টাডি সিস্টেম এবং জাপানের স্টাডি সিস্টেম, কি মনে হয় আপনার কাছে? অনেক পার্থক্য ভাই, মানে কিরকম পার্থক্য? এটা অনেক পার্থক্য ভাই। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা হইতেছে ভাই একভাবে, জাপানের এডুকেশন সিস্টেমটা পুরোপুরি আর অন্যভাবে ভাই। মানে জাপানে বাংলাদেশের মানে জাপানে অবশ্য সবাই পড়াশোনা করে না ভাই, এটা তো জানেনই যে
ইউনিভার্সিটি পর্যন্ত মাস্টার্স খুব কম মানুষই পড়াশোনা করে। হ্যাঁ হ্যাঁ। ম্যাক্সিমামই হাই স্কুল অথবা ব্যাচেলর করেই ভাই শেষ করে দেয় পড়াশোনা, কলেজ পর্যন্ত যায়। আমি যতটুকু জানি মাস্টার্স পর্যন্ত মেবি 30% পর্যন্ত যায়। হ্যাঁ, 30% পর্যন্ত আর কি জাপানিজরা মাস্টার্স করে। সো হ্যাঁ ওই লেভেলে ওদের ডেডিকেশন লেভেল ভাই অনেক হাই। যেমন আমরা আমাদের দেশের মানে মানুষের হইতেছে যে মানে পড়াশোনার ডিগ্রি অনেক বেশি, যেমন মাস্টার্স অনার্স কমপ্লিট মানুষের অভাব নাই, প্রচুর মানুষ পাওয়া যায়। কিন্তু এখানে ভাই এখানে মানে এত গ্রাজুয়েশন লেভেলে তো হাই না, কিন্তু তারা ভাই মানে একদম প্রপার ভাবে যে তারপরে স্কুল লেভেল থেকে যেগুলা পড়ে আসে, যেগুলা মানে আমাদের ব্যাচেলর অথবা অনার্স যেগুলা পড়ি ওটা স্কুল লেভেল থেকে এগুলা পড়া ওদের বেসিক অনেক স্ট্রং হয়। ও আচ্ছা আচ্ছা। তাদের জাপানিজের বেসিক অনেক স্ট্রং হয় কারণ তারা হুম। কোয়ান্টিটি না কোয়ালিটিতে বিশ্বাস করে। আরে তার ভাই জন্য পুরো কোয়ালিটিতে বিশ্বাস করে ওরা। তারা একদম বেস থেকে কোয়ালিটি মেনটেন করে, তার জন্য তাদের হুম। বেসিক স্ট্রং থাকে। আর তাদের কোয়ালিটি মেনটেন করে বলেই মানে সবাই অনার্স মাস্টার্স করতে পারে না। হ্যাঁ অনেকে হাই আর স্কুল থেকে হেরে যায় এবং তারপর অনেকে ডিপ্লোমাতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপ্লোমাতে যায়, হুম ভার্সিটিতে খুব কমই যায়। হুম হুম কারণ ভার্সিটি গুলো তো বাংলাদেশের মতোই তো, যে পাবলিক অথবা ন্যাশনাল চান্স না পেলে হুম প্রাইভেটে পড়তে হয়। হুম। প্রাইভেটে তো এত টাকা দিয়ে, অনেক টাকা, সব দেশে অনেক টাকা প্রাইভেট ভাই। প্রাইভেট হুম আমরা তো মনে করি না, ম্যাক্সিমামই যারা ফরেনার আসে ম্যাক্সিমাম স্কলারশিপ পায়, বিভিন্ন টাইপের স্টিপেন্ড পায়, তার জন্য আমরা হুম পড়তে পারি অনেকেই। হুম। এত টাকা দিয়ে তুমি আমাদের মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ফরেনার, আমি বাংলাদেশি যদি সাথে তুলনা করি, ম্যাক্সিমামেরই এত টাকা দিয়ে পড়া সম্ভব না। তার জন্য অসম্ভব আমাদের ভাই। জন্য ইজিয়ার, কিন্তু জাপানিজদের ক্ষেত্রে এতটা ইজিয়ার না, অনেক টাকা বেয়ার করতে হয়। হুম। তারপরে হইতেছে এই আমরা যেমন প্রাইমারি স্কুল থেকে এই শুরু করি, মানে আপনি জাপানের আপনার এলাকার আশেপাশে কিন্ডার গার্ডেন গুলাতে যা দেখবেন ওদের কোনো বাচ্চাদের কোনো পড়াশোনা নাই, দুই তিনজন নিয়ে দাঁড়ায় থাকে, ওরা খালি দৌড়াদৌড়ি করে মাঠে। বা তাদের কোনো পড়ালেখা নাই, এটা খেলাধুলা, ওদের খেলাধুলা। খেলতে খেলতে পড়ালেখা করে। খেলতে খেলতে এইরকম মানে এইরকম আরো অনেক ডিফারেন্স পাই, যেটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে পাই নাই। এডুকেশন সিস্টেমে নাই, ঠিক আছে, তারপর তো হুম। আমরা পড়ালেখা করে শিখেছি কিছুটা। আমাদের বেসিক নাই, তারপর তার সাথে তাল মিলাতে পারতেছি। হ্যাঁ। এটা হলো না বাঙালি। এটা তো ভাই এমন সিচুয়েশন উপরে উপরে হয়ে গেছে ভাই, বাংলাদেশে থাকলে এটা হইতো না। এখানে আসার পরে ভাই মানে ওয়েদার অন্যরকম, চাপ বেশি মোটামুটি লেভেলে। আর এখানে প্রফেসরও প্রচুর হেল্পফুল, যেটা সত্যি কথা। মানে আপনি যে প্রফেসরের আন্ডারে থাকবেন উনি অনেক হেল্পফুল। উনি আপনারে এই ইভেন পার্সোনালিটি থেকে মানে পার্সোনাল হেল্প থেকে শুরু করে একাডেমিক হেল্প মোটামুটি সব ধরনের হেল্প করে। আবার মাঝে মাঝে খুব ঝামেলাও করে। কি ধরনের ঝামেলা করে? ল্যাবে তো প্রচুর চাপ দেয়, এই কাজ করো ওই কাজ করো, আর ল্যাব মিটিং তো প্রত্যেক উইকে। আমার ল্যাব মিটিং উইকে একদিন। আজকে আজকে আমার ল্যাব মিটিং ছিল 2টা থেকে 2টা 30 থেকে। সো ল্যাব মিটিং উইকে একদিনও থাকে, কারো 2 দিনও থাকে। সো ওই রকম ল্যাবের আরো কাজ টাজ আছে ভাই, প্রচুর ল্যাবে মোটামুটি কাজ থাকে প্রফেসরদের টুকটাক। আর না, জাপানিজরা খুবই প্রফেশনাল, এই প্রফেশনটা খুব ভালোভাবে মেনটেন করে আর কি। যে হুম আপনাকে হেল্প করতেছে ঠিক আছে, এটা স্টাডির বাইরে, হুম। স্টাডির ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট, কারণ তার প্রফেশনে সেটা, আপনার সাথে তার হ্যাঁ। সম্পর্ক স্টাডি নিয়ে, হুম। তার জন্য আর স্ট্রিক্ট থাকে সবাই আর স্টাডির ক্ষেত্রে। জাপানের প্রফেসরদের কিন্তু জাপানের মানে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। মানে জাপানের গড হিসাবে, মানে জাপানের গডদের সাথে প্রফেসরদের তুলনা করে। প্রফেসররা যদি বলে যে আপনার ডিগ্রি দিব না, মানে ভার্সিটির ডিন আইসাও যে রিকোয়েস্ট করে না ডিগ্রি দিব না। মানে প্রফেসররা প্রচুর পাওয়ারফুল ভাই। হ্যাঁ, আমি যতটুকু জানি মানে প্রত্যেকটা ভার্সিটির প্রফেসররা মানে এই রিসার্চ অথবা পিএইচডি হুম থিসিসের ক্ষেত্রে প্রফেসরদের হাতে পাওয়ার থাকে। হুম প্রফেসর চাইলে কিক আউট করতে পারে স্টুডেন্টকে। হুম হুম। নর্মালি কেউ করে না, এরকম রেকর্ড নাই, যদি সে কোনো ধরনের বড় ধরনের অপরাধ না করে। হ্যাঁ। তারপর মাঝে আপনার মাঝে ভাই টিচার, হ্যাঁ, এক্সটেন্ড দেয়, 6 মাস এক্সটেন্ড করে দেয়, কাজ যদি প্রফেসর পছন্দ না হয়। ও আচ্ছা আচ্ছা, এটা তো স্বাভাবিক, যারা আন্ডারে কাজ করতেছেন তার পছন্দ না হলে তো আপনি পাস করাইব না হ্যাঁ। ওইটা। তারপর আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি? আপনার তো প্রায় শেষের দিকে।
ফিউচার প্ল্যান বলতে আমার রিসেন্টলি চাকরি হয়েছে ভাই। ও, কংগ্রেচুলেশন। চাকরি থ্যাংক হয়েছে ইউ ভাই। বলতে কি আপনি অলরেডি হয়ে গেছে, বা কমপ্লিট করার পর জবে ঢুকবেন, এরকম কিছু একটা অফার লেটার পাইছেন, এরকম কিছু একটা? হ্যাঁ ভাই, আমি অফার লেটার পাইছি ভাই, আমি আনঅফিসিয়ালি অ্যাকসেপ্ট করছি, মানে অফার। তারপরে হইতেছে অফিসিয়াল কাগজপত্র সাইন করবো হইতেছে ভাই অক্টোবরে। আপনার ভার্সিটি কমপ্লিট হওয়ার পরে? হ্যাঁ। মানে কিভাবে জব ম্যানেজ করছেন? জব তো ভাই জাপানে তো হইতেছে ফাইনাল সেমিস্টারের মানে ফাইনাল ইয়ারের ফার্স্ট সেমিস্টার থেকে, মানে এটাই ডিসেম্বর থেকে আর কি জব ফান্ডিং শুরু হয়। যারা মানে ডিসেম্বর থেকে শুরু হয়, জানুয়ারি থেকে শুরু হয়, মানে মোটামুটি লেভেলে। কিন্তু অফিসিয়ালি মানে জব হান্টিং ওপেন হয়ে হইতেছে এপ্রিলের 1 তারিখ থেকে জাপানে। হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমাম কোম্পানি, বড় বড় কোম্পানি তাদের জব মানে হান্টিং ওপেন করে হইতেছে এপ্রিল 1 তারিখ থেকে। সো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত এটা চলে, 4 মাস পর্যন্ত এরকম চলে। আগস্ট পর্যন্ত চলে। তারপরে হইতেছে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যাদের যখন গ্রাজুয়েশন হয়, আবার জাপানিদের গ্রাজুয়েশন হয় যে মার্চে অথবা হুম। ফেব্রুয়ারিতে। সো সবাই আবার একসাথে ইন্টারন্যাশনাল জাপানি সবাই একসাথে করে এপ্রিল 1 তারিখে জয়েন করে ও, আচ্ছা, নেক্সট আচ্ছা। ইয়ারের। আ- আ- আচ্ছা, ঠিক আছে। আমি যে জানতে চাচ্ছি, আপনি জবটা কিভাবে ম্যানেজ করছেন? আপনাকে ভার্সিটি রিকমেন্ড করছেন নাকি আপনি নিজে নিজে ফাইন্ড করছেন? আমি তো পার্সোনালি অনেক কোম্পানিতে ট্রাই করছি, অনেকগুলো কোম্পানিতে ভাইবা দিছি, ইন্টারভিউ দিছি। তারপর আমি এখন যে কোম্পানিতে জব করছি ওটা টয়োটা গ্রুপের। ওইখানে হইতেছে ভাই মানে আমি আমার ইউনিভার্সিটি রিকমেন্ডেশন ইউজ করছি। ও, আচ্ছা। ভার্সিটি রিকমেন্ড ইউজ করলে মানে এটা খুবই স্ট্রং থাকে আর আপনার। হ্যাঁ আমি হ্যাঁ, এটা যতটা অনেক মোটামুটি স্ট্রং থাকে বলতে, ভার্সিটি রিকমেন্ডেশন ইউজ করলে মানে আমি এটা মানে ওরা একটা ওই কাগজ নেয়, কাগজের মাঝে আমার সাইন করা লাগে, ব্লাইন্ড সাইন, যে আমি আমি যখন রিকমেন্ডেশন চাইছি টয়োটা টয়োটা গ্রুপের জন্য, তখন আমার আমার প্রফেসর বলছে যে মানে জব হান্টিং কেরিয়ার কাউন্সিলর, উনি হুম, যে সবকিছু দায়িত্বে, উনি বলছে যে ওকে আমি তোমারে এই যে টয়োটা গ্রুপের জন্য এই কোম্পানির জন্য দিতেছি। সো আমি এটা হইতেছে কমিটমেন্ট, এটা কমিটমেন্ট সাইন। আমি পরে জিজ্ঞেস পরে উনি বলছে যে কমিটমেন্ট হইতেছে যে তুমি, আমি এটা পেপার ইস্যু করার পরে তুমি আর কোন কোম্পানিতে জয়েন করতে পারবে না। এই কোম্পানিতে যদি জব হয় তাহলে তোমার এই কোম্পানিতেই জয়েন করা লাগবে 3 বছর পর্যন্ত, তোমার ম্যাক্সিমাম মানে মিনিমাম তোমার 3 বছর পর্যন্ত জব হওয়ার পরে চাকরি করা লাগবে, এরকম একটা পেপার সাইন করায়। যেটা ভার্সিটির মানে রেপুটেশনের ইস্যু, যে আমি রিকমেন্ড করলাম, ভার্সিটি রিকমেন্ডেশন মানে ইউজ করে আমি জব নিলাম, পরে আমি যাতে জব ছাইড়া না যাই, এর জন্য আর কি। না, এটা জাপানিজ একটা রুলস যে আমরা অনেক সময় করি যে আমরা দুটানার মধ্যে থাকি, যে হুম অপশন রাখি, এটা না করবো না তো হুম ওইটা করবো, দুইটা অপশন রাখি, হুম যেটা আমার কাছে ভালো মনে হয় ওইটা আমরা চুজ করি। হুম জাপানিজে ওইটা না, তুমি আগে ডিসাইড করবা কোনটা নিবা, যে কোনো একটা নিবা হুম তুমি, দুইটা সমানে রাখতে পারবে না। হুম হুম কারণ তুমি যদি দুইটা সমানে রাখো, যে আরেকজন ওই জায়গার জন্য ওয়েটিং এ থাকবে, সেও নিতে পারবে না হুম সেটা। তার জন্য তুমি যে কোনো একটা চুজ করবা, একটা কমপ্লিট করার পর আরেকটা, যদি এটাতে ফেল করো তাহলে হুম হুম তারপর আরেকটা স্টার্ট করবা। আরেকটা হচ্ছে যে জবের ক্ষেত্রে জাপানিজ একটা কালচার আর যে কোনো একটা জবে হুম যদি কেউ 3 বছর স্টে করতে না পারে, তার ধরে নেয় যে হুম, তার কোনো কি তার ভিতরে কিছু গাফিলতি আছে, তার জন্য হ্যাঁ, সে ওই জায়গায় টিকতে পারে নাই, করতে পারে নাই। হুম মানে একটা স্ট্যান্ডার্ড ধরে নেয় রে, কোনো একটা কোম্পানিতে তুমি হুম ঢোকার পরে 3 বছর জব তুমি কন্টিনিউ করবা, 3 বছর পর তুমি চেঞ্জ করে দিলে তোমার ইচ্ছা, ওইটা তখন হুম এটা নর্মাল হবে না। হুম। আর নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে জাপানিজরা জব সুইচ করে না খুব একটা, না, জাপানি জব সুইচ করা না। খুব একটা করে না আরে। আমি যখন ইন্টারভিউ দিছিলাম তখন মানে আমার সাথে এইচআর ছিল মহিলা, আর মানে টেকনিক্যাল স্টাফ ছিল একজন। উনার বয়স হইতাছে 41 বছর। উনি মানে 17 বছর ধরে টয়োটা গ্রুপে আছে। মানে গ্রাজুয়েশনের পরে এই জায়গায় ঢুকে গেছে। হ্যাঁ, আমার যে বলতেছে যে আমি আমার আমাকে জিজ্ঞেস করতেছে যে আমিও আমার ইন্টারন্যাশনাল, তো আমার সাথে কথা টথা বলার পর উনি বলতেছে যে আমিও ইউরোপে ছিলাম 7 বছর। পরে আমি বলছি যে আপনি তো টু ইয়ং, আপনি 7 বছর ইউরোপে ছিলেন। কয় আমি এখানে টয়োটা গ্রুপে 17 বছর ধরে চাকরি করতেছি, সো আমি টু ইয়ং, আমার দেখলে ইয়ং মনে হইলেও আমি অনেক দিন ধরে মানে এই কোম্পানিতে চাকরি করতেছি, মানে এরকম ঢুকছে যে আর ছাড়ে নাই। 40 বছর তো দেখতে খুব, আমাদের বাংলাদেশ আমাদের তুলনায় একটু ইয়াংই মনে হয় হুম জাপানিজদের। আপনার টয়োটাতে কি হিসাবে, টেকনিক্যাল লাইনে?
হ্যাঁ হ্যাঁ ভাই, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। ও আচ্ছা, যাক ভালো জব পাইছেন ইঞ্জিনিয়ার। বাংলাদেশে এখন ডিমান্ড বেশি। ওই ভাই ডিমান্ড নাই তো কোনো। Demand আমরা শুনি আরে, আমি শুনি, আমি বুঝাই না ডিমান্ড কিভাবে হয়। ডিমান্ড নাই কোনো ভাই। টয়োটা গ্রুপে পাইলেও কোনো ডিমান্ড নাই, গুগলে গুগলে পাইলেও কোনো ডিমান্ড নাই ভাই। কাজের উপরে ডিমান্ড ভাই। ও, এটা অবশ্য ঠিক আছে। আপনাকে কিন্তু ভাই গুগলে হইলে আপনি খুশি হতেন বেশি নাকি? হইলে ভালো লাগতো ভাই, কিন্তু গুগলে তো ওয়ে নাই কোনো। আমি নেক্সট টাইম ট্রাই করবো ইনশাল্লাহ। কিন্তু আমিও ভাই গুগল, হ্যাঁ হ্যাঁ, কি বলেন। বলেন? না, যে সার্কুলার গুলো আসে জাপানে মানে গুগলের জবের, হ্যাঁ, মানে একটা তো আমার ই হয় না। আরে না ভাই, তার অনেক আমার হার্ড যোগ্য ভাই। না। আইবিএম এ ট্রাই করেন ভাই, আইবিএম জাপান। হ্যাঁ, আইবিএম এ কয়েকটা আছে, কিন্তু আমার তো জাপানে যে জবে ঢুকছি ওটা তো মিনিমাম 2 বছর না হইলে সুইচ করাটা একটু খারাপ দেখা যায় আর কি। হ্যাঁ, আইবিএম এর যে ই আছে, ওয়েবসাইট আছে, মাত্র আমি ঢুকে দেখি, আমার ফেভারিট জব অনেকগুলো হয় আছে, কিন্তু আমি জবের 2 বছর হয় না তো, মিনিমাম মিনিমাম এটা 2 বছর, 3 বছর হলে স্ট্যান্ডার্ড মিনিমাম। আর 2 বছর না করলে এটা খারাপ দেখা যায়। আমার আর ভাই তার বিভিন্ন আপাতত ধরনের, তার হম বিভিন্ন ধরনের প্রশ্ন করবো, প্রশ্নতে আটকে দিবা আমার, যে তুমি কেন জব ছেড়ে দিবা, হম তুমি রানিং আমার জব ভাই কেন ছেড়ে দিবা। আমার ভাই আপাতত জব সুইচ সুইচের কোনো মানে ইচ্ছা নাই ভাই। যতদিন করতে পারি করব। না, আপনি তো মনে হয় আপনার পোস্টিং কোন জায়গায়, হেড অফিসে? ভাই টয়োটা সিটিতে আইচি, মানে এখন বুঝতেছি না কোন কোন মানে আহ, কোনটাতে দেওয়া কারিয়াতে আছে, তারপরে আইচিতে আছে, তারপরে হইতেছে ভাই টয়োটা সিটিতে আছে। তারপরে কোন ফ্যাক্ট মানে কোনটাতে যে দে ভাই আমি বুঝতেছি না ভাই এখনো। ও, এখন আপনার ফাইনাল হয় নাই, ঠিক আছে, বুঝতে হম পারছি। হম। মানে এখনো তো হয় নাই ভাই, এখনো কোন প্লান্টে যাওয়া লাগে ভাই বুঝতেছি না। তবে ইঞ্জিনিয়ারিং প্লান্ট আছে সম্ভবত তিনটা, দুইটা না তিনটাই, ওই তিনটা মাঝে আর কি। আর আপনি তো জানেন যে জাপানের ম্যাক্সিমাম যত বড় বড় কোম্পানি আছে, লাইক টয়োটা, হুন্ডা, তারপরে সুজুকি টুজুকি, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আইটি গুলা বাদ, মানে হিতাচি বলেন, তোশিবা বলেন, সবগুলাই কিন্তু শহর থেকে বা একটু দূরে হয়। না, অনেক দূরে দূরে, এগুলো তো শহরের ভিতরে না। হ্যাঁ, কারণ এগুলো তো অনেক জায়গা কোম্পানি নিয়ে অনেক দূরে করা দূরে। লাগে, অনেক জায়গা লাগে, তারপরে হইতেছে অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডরমেটরি, অনেক ব্যাপার স্যাপার ভাই, হুম অনেক হুম। অনেক বড় প্লেস লাগে। সো এই জন্য ভাই মানে ইঞ্জিনিয়ারদের এটা একটা কষ্ট ভাই, মানে ম্যানুফ্যাকচারিং এর মানে রিলেটেড যারা ইঞ্জিনিয়ার, যেমন হুম এই যে হুম। বড় বড় কোম্পানিতে, ট্রেডিশনাল কোম্পানি, তাদের ভাই একটাই কষ্ট ভাই, তারা ওই গ্রামে থাকা লাগবে ভাই না, ম্যাক্সিমাম জাপান আপনি ক্ষেত্রে। শহরে থাকেন গ্রামে থাকেন, ফেসিলিটি সব জায়গায় সমান, হুম। ওভারঅল সমান। আর গ্রামে থাকলে একটা সুবিধা আছে, আপনার বাড়ি ভাড়া একটু কম থাকে। হ্যাঁ ভাই, আমি অবশ্য আমি ওই মানে আমি আমার জিজ্ঞেস করছিল মানে পেপারে কাগজপত্র জমা দেওয়ার সময়, আনঅফিসিয়াল অফার অ্যাকসেপ্ট করার সময় আবার মানে সিলেক্ট করা লাগে যে আমি কই থাকতে চাই, মানে ডরমেটরিতে নাকি আউটসাইডে বাসা। আমি ওর ডরমেটরিতে দিছি, আমি ডরমেটরিতে থাকবো, ডর্মে। ডর্ম কি ফ্রি নাকি? না না না, ডর্মে মানে উম, টাকা দেওয়া লাগবে, এটা স্যালারি থেকে কাইটা নেবো। হ্যাঁ, বুঝতে পারছি। পরে মানে আস্তে এটা আস্তে আপনি সুযোগ মতো আপনি বাসায় নিয়ে নিন পরে। হ্যাঁ, আপাতত ভাই আমাদের কোম্পানির রুলস হইতেছে 30 বছর পর্যন্ত ডরমেটরিতে থাকা যায়, আনমেরিড পার্সন। সো ভাই বিয়ে করার আগ পর্যন্ত ভাই এখানেই থাকা রাখি প্ল্যান, ডরমেটরিতেই। তো হুট করে একদিন বিয়ে করে নেবেন, পরে জানাবেন যে আমি ডর্মে থাকবো না, আমার টাকা আমার ফেরত দাও। টাকা তো না। আহ, যাক, আপনার জাপানে আসা, স্টাডি প্রায় শেষের দিকে, জবের পরে বিয়ের প্ল্যানও করতেছেন আপনি, খুব ভালো লাগলো। আর আরে না 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 ভাই, আমি তো এটা ডরমেটরি বিষয়ে কথা বলতেছিলাম এই জন্য। না, ঠিক আছে, বুঝতে পারছি। ওভারঅল আপনার স্টাডি খুব ভালো যাচ্ছে, তাই না? না ভাই, স্টাডি তো ভাই পারিস ভাই, কারণ এখানে ভাই মানে আনকাউন্টেবল, কোনো কিছু বলা যায় না, আনপ্রেডিক্টেবল ভাই। কারণ জাপানে প্রফেসররা ভাই প্রচুর, মানে ওরা ওরা যে কি চায় এটা বোঝা খুব কঠিন ভাই। তারা প্রচুর মুড সুইং হয়।
যে তুমি এটা করতেছো না, এটা করতে বলছি আমি, এনে ল্যাগিং, মানে এরকম টাইপের আর কি ভাই। তবে তাদের এখন মুড পর্যন্ত ভালোই যাইতেছে। তাদের মুড সুইচ হয় এমনটা না, এটা হচ্ছে আমাদের পারফেকশনের সমস্যা। হ্যাঁ, আমরা তো মনে করি কোন মতে একটা হইলে হয়েছে, যে ধরেন একটা কমা নাই, তাই তো, এটা কমায় হ্যাঁ। কি সমস্যা? আর হুম, জাপানিরা খুব নিখুঁত ভাবে দেখে তো কমাটা নাই কেন, ওটা আবার রিপেয়ার করে আসুন, হুম। কারেকশন করে আসুন, তার ওই কমাটা পর্যন্ত খেয়াল করে। তার জন্য আমাদের হ্যাঁ, কাছে পেইন মনে হয় আর কি। এইটাই ভাই। আপাতত ভাই গ্রাজুয়েশন হোক ভাই, গ্রাজুয়েশন। দোয়া করি আপনার যেন কোনো বাধা না হয়, খুব দ্রুত শেষ ইনশাল্লাহ ভাই, করে ফেলবেন। ইনশাল্লাহ। ওভারঅল ভালোই আছেন। জি ভাই। যারা জাপানে আসতে চায়, ওই মাস্টার্স, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে, তাদের জন্য আপনার কি উপদেশ বা কি মাস্টার্স করা? এর জন্য জাপানে যারা আসতে চায় তাদের জন্য ভাই একটা উপদেশই ভাই, যাতে জাপানিজটা ভালো করে যাতে পড়ে আসে মোটামুটি লেভেলে। এখানে আইসা যাতে 1 বছর 2 বছর যতদিন থাকে ততদিন পরে যেন ভাই N4 অথবা N3 যাতে মোটামুটি লেভেলে কমপ্লিট হয়ে যায়। কারণ জাপানের ম্যাক্সিমাম বড় কোম্পানি গুলাই মানে জাপানিজ সাপোর্ট করে, ইংলিশ ইংলিশ সাপোর্ট করে, বাট ম্যাক্সিমাম কোম্পানি গুলো জাপানিজ মোটামুটি ভালো লেভেলে চায়। যে অ্যাটলিস্ট তুমি ইন্টারভিউটা যেন জাপানিসে দিতে পারো, অথবা যদি নাও দিতে পারো তাহলে জাপানিজ আর ইংলিশ মিক্সড যাতে দিতে পারো। সো জাপানে আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস ভাই জাপানিজটা ঠিক আছে মোটামুটি লেভেলে, বেসিক্সটা আসার যাতে ক্ষেত্রে তো স্ট্রং হয়। জাপানিতে খুব একটা ঝামেলা না, জাপানি না জানলেও আসতে পারবে জাপান। হ্যাঁ, হ্যাঁ, তবে হ্যাঁ, জাপানে জাপান। চলার ক্ষেত্রে একটু মোটামুটি জানলে ভালো। হুম। আর এমনি থাকতে থাকতে আসলে মোটামুটি কিছু জানতে পারে মানুষ। আমি তো আর কিছু বলতে পারি জাপানিজ। আপনার জাপানিজ লেভেল কি ভাই? আমার কোনো লেভেল নাই। আমি যখন নিজে নিজে পড়তে যাই, আমি তো সবই পারি জাপানিজ। যখন কথা বলতে যাই, হা করে তাকায় থাকি, তারা কি জাপানিজ না এলিয়েন, বুঝি না। অ্যাকসেন্ট চেঞ্জ আছে ভাই, যেমন এক এক জায়গার অ্যাকসেন্ট এক এক রকম হয়, তো এই জন্য আমরা অনেক সময়। না, অ্যাকসেন্ট ঠিক আছে, আমি তো ছোট বলতে আমি তো শুরু থেকে সেম সিটিতে, অ্যাকসেন্ট ঠিক আছে। আর তারা কোন লেভেলে কথা বলে আমি ধরতে পারি না। আর তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমরা তো নেটিভ বই নেটিভ থেকে জাপানিসে কথা বলে ভাই। তারা তো নেটিভ, আর আমরা তো বই থেকে শিখছি, আমাদের বইয়ের সাথে ম্যাচিং না করলে, এই সূত্রে না মিললে আ- আমরা আ- বুঝে রাখছি। আমরা তো ওই ফর্মাল জাপানিসে, আমরা শিখছি ফর্মাল জাপানিজ। হ্যাঁ, আমাদের সূত্র না মিললে আমরা বুঝি না। না। যাক, আপনার উপদেশ বা আপনার অ্যাডভাইস, ও দুইটাই হইলো একই অর্থ, উপদেশ অ্যাডভাইস। যে একটু জাপানিজটা জানলে ভালো। হ্যাঁ। আর আর ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কোনো আছে, উপদেশ আছে আপনার, যারা আসতে চায়? ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে ভাই উপদেশ হইতেছে ভাই, রিসেন্ট 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 টাইপের যেগুলো কাজ হইতেছে, রিসেন্ট যে ল্যাব গুলাতে রিসেন্ট কাজ হইতেছে, যেগুলা হইতেছে রিসেন্ট টেকনোলজি, তারপরে রিসেন্ট যে টেকনোলজি, তারপরে মানে রিসেন্ট যে মানে টেকনোলজি গুলা আছে ওইগুলা নিয়ে যেগুলা কাজ হইতেছে, ওই ল্যাব গুলাতে আসলে আর কি বেশি ভালো। আবার হইতেছে যে অনেক প্রফেসর আছে যে একটু ওল্ড ওল্ড টেকনোলজি নিয়ে অথবা ওল্ড কিছু নিয়ে কাজ করতেছে, ওদের এইখানে একটু অ্যাভয়েড করাই ভালো। কারণ তারা নিউ নিউ টেকনোলজি মানে এই রিলেটেড কাজ করতেছে, ওদের সাথে আসলে একটু কোলাবরেট করতে একটু সহজ হয়। তারা আপনার আপনার সাথে ওর মানে ম্যাচিংটা একটু ভালো করে হয়। আবার যারা একটু ওল্ড প্রফেসর, ওল্ড কাজ জিনিসপত্র নিয়ে কাজ করতে, তাদের সাথে একটু ম্যাচিংটা একটু ঝামেলা হয়ে যায়। এটা একটা ফ্যাক্টর আর কি, ছোটখাটো ফ্যাক্টর। ও আচ্ছা আচ্ছা, আপনি যেটা মিল করতেছেন, যারা ওল্ড আছে মানে ওল্ড প্রফেসর, হুম, তার সাথে ম্যাচিং করতে একটু ঝামেলা হয়। যারা ইয়াং আছে তার সাথে মানে ম্যাচিংটা একটু ভালো হয়। আর হুম, হচ্ছে যে যেসব প্রফেসররা মানে নিউ টেকনোলজি নিয়ে রিসার্চ করছে, হুম, এইসব নিউ টেকনোলজিতে আসাটা বেটার, কারণ হুম, নিউ টেকনোলজিতে আসলে তাদের জবের ডিমান্ড একটু বেশি থাকে। হুম, হুম, আর ওল্ড টেকনোলজি তো ওল্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হুম, ওটাতে না অ্যাভয়েড করে ভালো। হুম। তবে আসলে যে খুব খারাপ তাও না। না, 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 খারাপ থাও না। হ্যাঁ হ্যাঁ, যাক, আপনার উপদেশ গ্রহণ করলাম। আজকে থেকে জাপানি পড়া শুরু করবো, আর ওল্ড টিচার বাদ দিয়ে ইয়াং টিচার যাবো। ঠিক আছে ভাই, আপনার কি উপদেশ আমার জন্য? আপনার কি উপদেশ আমার জন্য? আপনার কোম্পানিতে আমার জব দিয়ে নাকি? চলো ভাই। আমার কোনো উপদেশ নাই। আপনি আমার চেয়ে বড় মানুষ,
না ভাই, আমি আপনার বয়স অনেক ছোট ভাই, আমি আপনার ছোট ভাই। না, ছোট ভাই ঠিক আছে। আপনার হাইটে তো আমার চেয়ে অনেক বড়, লম্বা। না না না, এরকম কিছু না। না, ক্যামেরায় হাইটে আপনার চেয়ে ছোট দেখা যায় আমার চেয়ে। যাই হোক, আপনার থেকে যেটা আমরা শিখতে পারলাম, আজকে শিখতে পারলাম বলতে আপনার যে অ্যাডভাইস যেটা ছিল যে হুম, প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে যারা রিসেন্ট টেকনোলজি নিয়ে কাজ করছেন, রিসার্চ করছেন, এগুলোকে চুজ করাটা বেটার। যদি চান্স হুম, পাওয়া যায় প্রফেসর হুম, অ্যাকসেপ্ট করে। আর একটা হচ্ছে ওল্ড প্রফেসর অ্যাভয়েড করা ভালো, কারণ অনেক সময় ওল্ড ওল্ড প্রফেসর যারা তারা একটু ট্রেডিশনাল থাকে, জাপানিজ ট্রেডিশনাল তারা। হুম। ফরেনারদের অনেক সময় ফরেনার একটু ফ্রেন্ডলি হয় না অনেক সময়। ওইসব ফ্রেন্ডলি হয় না। আর এটা হলো জাপানিজ হুম, মোটামুটি জানলা যারা থাকাটা ভালো। হুম। যাক, আজকে আপনি অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত, মানে লাস্ট সেমিস্টারে আছেন। আমি তো ফ্রি মানুষ, খাই দাই ঘুমাই, আমার কোনো সমস্যা নাই। আপনি সময় দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো আপনার থ্যাংক সাথে ইউ কথা ভাই। বলে। আর দর্শক যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ লাগায় অনেক সময় লাগে ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বলে বিদায় নিচ্ছি।